প্রথমেই তোমাদেরকে একটা দারুণ অ্যানিমেশন দেখাই। খেয়াল করে দেখো, এখানে একটা বিমান খুব সুন্দরভাবে উড়ে যাচ্ছে এবং বিমানের মধ্যে কিন্তু একজন পাইলটও বসে আছে। তো তুমি যদি একটু স্পষ্টভাবে তাকাও তাহলে দেখতে পাবে বিমানের মধ্যে থাকা প্রত্যেকটা উপাদান কিন্তু সেম আগের অবস্থাতেই আছে, জাস্ট তাদের অবস্থানটা পরিবর্তন হচ্ছে। যেমন তুমি দেখতে পাচ্ছ বিমানের ডানা, বিমানের পাখনা, বিমানের লেজ, বিমানের চাকা, এমনকি আমাদের যে বিমানের পাইলট আছে তিনিও কিন্তু একই অবস্থানে আছে। জাস্ট অবস্থানের পরিবর্তনটা ঘটছে পৃথিবীর সাপেক্ষে বা কোনো একটা জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। তার মানে আমি যদি তোমাকে একটু দেখাই যে আমাদের এখানে বিমানটা এমন একটা গতি নিয়ে যাচ্ছে বা এমন একটা বেগ নিয়ে যাচ্ছে সামনে, যেখানে তার মধ্যে থাকা প্রত্যেকটা উপাদানের বেগ একই রকম, প্রত্যেকটা উপাদানের ত্বরণ যদি বলি সেটাও একই রকম, এবং তারা সমান সময় সমান পরিমাণ পথ অতিক্রম করছে। দ্যাট মিনস আমি যদি বলি যে তুমি এই বিমানের মধ্যে থাকা প্রত্যেকটা উপাদানের যদি আপেক্ষিক অবস্থান দেখো তাহলে দেখবে সেগুলো সেম আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে যে বিমানের লেজটা আছে, লেজের সাপেক্ষে ডানা, তার আপেক্ষিক অবস্থান কিন্তু সেম। আবার এই পাইলটের সাপেক্ষে যে সামনে পাখাটা, সেটারও কি আপেক্ষিক অবস্থানটা সেম। আবার বিমানে যে দুইটা চাকা দেখতে পাচ্ছি, এদের অবস্থানটাও কি সময়ের সাথে সাথে সেম থাকছে, বাট তারপরও তারা কিন্তু গতিশীল। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে এই বস্তুটা বা এই বিমানটা এমনভাবে চলছে যে তার প্রত্যেকটা উপাদান একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে চলছে। তাই আমরা বলতে পারি এই ধরনের গতি হচ্ছে একটা বিশেষ গতি, যেটাকে আমরা বলে থাকি চলন গতি বা ট্রান্সলেশন মোশন। তাহলে ট্রান্সলেশন মোশন বা চলন গতি হচ্ছে এমন এক ধরনের গতি যেখানে বস্তু এমনভাবে চলতে থাকে যে ওই বস্তুটার প্রত্যেকটা কণা বা প্রত্যেকটা উপাদান একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। যেমন তুমি দেখতে পাচ্ছ ট্রেনটাকে, তুমি ওখানে খেয়াল করে দেখো যে ট্রেনের মোটামুটি চাকার যেই নবটা আছে, দ্যাট মিনস যার মাধ্যমে চাকাটা ঘুরছে, ওটাকে যদি আমি বাদ দিই তাহলে দেখো বাকি যে অঞ্চলগুলো আছে বা অংশগুলো আছে এগুলো কিন্তু সময়ের সাথে সাথে তাদের আপেক্ষিক অবস্থানে পরিবর্তন ঘটছে না, বাট স্টিল আমাদের ট্রেনটা কিন্তু সামনে একটা নির্দিষ্ট বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে। তো তুমি ধরো না আমাদের এখানে ট্রেনটা সামনে যে বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে সে বেগটা হচ্ছে ভি পরিমাণ বেগ। তার মানে হচ্ছে আমাদের এখানে এই ভি পরিমাণ বেগ কিন্তু ট্রেনের প্রত্যেকটা উপাদানের মধ্যে কাজ করবে। তার মানে আমি যদি কয়েকটা উপাদান ধরো এখানে একটা জ্বালানা আছে উইন্ডো, তাহলে উইন্ডো বা জ্বালানাটা এটাও কিন্তু ভি বেগ নিয়ে সামনে আগাচ্ছে। তারপর ট্রেনের উপরে এই জায়গাটা থেকে ধোয়া বের হচ্ছে, দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ এটা একটা চিনমি। তাহলে এই চিনমি যেটা, সেটাও কিন্তু ভি পরিমাণ বেগ নিয়ে সামনে আগাচ্ছে, এবং জ্বালানার সাপেক্ষে যে চিনমির অবস্থানটা এটা কিন্তু কখনোই পরিবর্তন হচ্ছে না। আবার ট্রেনের সামনে দুইটা চাকা, পেছনে দুইটা চাকা, এই চাকাগুলো কিন্তু আমাদের সামনের দিকে একটা নির্দিষ্ট বেগ ভি নিয়ে আগাচ্ছে। তার মানে এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ট্রান্সলেশন মোশন বা চলন গতি। তাহলে চলন গতিতে যেটা ঘটে সেটা হচ্ছে কোনো একটা বস্তুর প্রত্যেকটা উপাদানের মধ্যে সমান পরিমাণ বেগ থাকে, সমান পরিমাণ ত্বরণ থাকে, এবং এরা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি বলতে পারি আমি যদি একটা নির্দিষ্ট সময় নিই, ধরো টি পরিমাণ সময়, তাহলে এই সময় পর ধরো আমাদের এই ট্রেনটা এস পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তাহলে ট্রেন যখন এস পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, এর মানে হচ্ছে ট্রেনের প্রত্যেকটা উপাদানের মধ্যে কিন্তু এই দূরত্বটা অতিক্রম করাবে। এবং একই সাথে আমি যদি বলি যে চলন গতি আসলে দুই ধরনের, একটা হচ্ছে আমাদের সরল চলন গতি যেটাকে আমরা রেক্টিলিনিয়ার মোশন বলে থাকি, আরেকটা হচ্ছে আমাদের বক্র চলন গতি বা কার্ভিলিনিয়ার মোশন। এখন সরল চলন গতি এবং বক্র চলন গতি এই দুটো নিয়ে জানতে হলে তোমাদেরকে একটা নির্দিষ্ট ব্যাপার নিয়ে জানতে হবে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক বস্তু বা রিজিড বডি নিয়ে জানতে হবে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে ট্রেনটার মধ্যে কিন্তু কোনো অংশের পরিবর্তন ঘটছে না। দ্যাট মিনস আমাদের এখানে উইন্ডো বা জ্বালানা সাপেক্ষে যে চিনমিটা আছে, ধরো সি হচ্ছে আমাদের এখানে চিনমি, তার কিন্তু কোনো অবস্থানে পরিবর্তন ঘটছে না। আবার উইন্ডো বা জ্বালানা সাপেক্ষে আমাদের ট্রেনের মধ্যে যে হুইলগুলো আছে, দ্যাট মিনস চাকা, সেটারও কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না অবস্থানের। তো যখন কোনো একটা বস্তুর মধ্যে থাকা ভিন্ন ভিন্ন উপাদানের অবস্থানের পরিবর্তন ঘটবে না সময়ের সাথে সাথে, তখন আমরা বলতে পারি ওই ধরনের বস্তু বা বডি হচ্ছে একটা স্থিতিস্থাপক বস্তু বা রিজিড বডি। তাহলে এই রিজিড বডির মধ্যে কখনোই যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স ঘটে না দূরত্বের। যেমন আমি আরেকটু সহজ করে দিই, ধরো আমাদের এখানে ট্রেনের মধ্যে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ধরো এখানে একটা পয়েন্ট এবং একটা হচ্ছে ধরো এখানে আরেকটা পয়েন্ট। তো এই দুটো পয়েন্টে তুমি নাম দিতে পারো তোমার ইচ্ছে মতো। তো আমি দেখতে পাচ্ছি যেহেতু ট্রেনটা হচ্ছে খুবই শক্ত একটা ধাতব পদার্থের তৈরি, কোনো একটা ধাতুর মাধ্যমে তার বডিটা তৈরি করা হয়েছে, তাই আমি বলতে পারি এই দুটো বিন্দুর অবস্থান কখনোই পরিবর্তন হবে না। ধরো এ হচ্ছে একটা বিন্দু, বি হচ্ছে আরেকটা বিন্দু, যেহেতু আমাদের এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে সাথে, তার মানে এটা একটা রিজিড বডি বা স্থিতিস্থাপক বস্তু। তো শুধুমাত্র স্থিতিস্থাপক বস্তুর কথা যদি বলি সেখানে কিন্তু চলন গতি কাজ করবে, অন্য অন্য বস্তুর মধ্যে কিন্তু চলন গতিটা কাজ করবে না। তো এখন দেখি আমাদের সরল চলন গতিটা আসলে কি। যখন সরল পথে আমাদের এই ধরনের গতি কাজ করবে, দ্যাট মিনস সময়ের সাথে সাথে কোনো একটা বস্তু এমনভাবে চলতে থাকবে সরল পথে যেখানে তার প্রতিটা কণা একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে, তবে এই ধরনের গতিকে আমরা বলবো সরল চলন গতি। যেমন খেয়াল করে দেখো
আমাদের এখানে দুটো বস্তু আছে, একটা ধরো এক্স নামক পজিশনে বসে আছে, আর একটা ধরো ওয়াই নামক পজিশনে বসে আছে। তো দুটো না, আসলে একটা বস্তুই সে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ গতি অতিক্রম করে এখানে গিয়েছে। তার মানে খুব সহজভাবে যদি বলি, সেটা হচ্ছে এক্স অবস্থানে কোনো একটা বস্তু বসেছিল, ধরো বস্তুটার নাম হচ্ছে কি, তুমি ধরো এটাকে একটা আম ধরতে পারো, ম্যাঙ্গো। তো ম্যাঙ্গোটা এখন এক্স অবস্থান থেকে ওয়াই অবস্থানে যাত্রা করেছে, তার মানে এখানে গিয়ে কি সে ম্যাঙ্গো হিসেবে কাজ করছে। এবং আমরা এই ম্যাঙ্গো বা আমের মধ্যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ধরো এ পয়েন্ট, একটা হচ্ছে ধরো বি পয়েন্ট। তো আমি দেখতে পেলাম এক্স অবস্থানে থাকায় তার মধ্যে যে দুটো পয়েন্ট ছিল এ আর বি পয়েন্ট, ওয়াই অবস্থানে আসার পর আমি এই দুটো পয়েন্টকে চেঞ্জ করে দিলাম, ধরো এ পয়েন্ট এবং বি পয়েন্ট দিলাম, মানে এ প্রাইম বি প্রাইম দিলাম। এখন যদি আমাদের এখানে ম্যাঙ্গোটা বা আমটা একটা চলন গতি সম্পন্ন করে, তাহলে বলতে হবে এ নামক যে পয়েন্টটা আছে এটা যেখানে ছিল ঠিক সেখানেই থাকতে হবে ওয়াই অবস্থানে, এবং বি নামক যে পয়েন্টটা যেখানে ছিল এক্স অবস্থানে সেটাকে একই অবস্থান, দ্যাট মিনস ওয়াইতে একই অবস্থানে থাকতে হবে। বা আর একটু সহজ করে যদি বলি, তাহলে আমি বলতে পারি এক্স অবস্থানে থাকায় এ নামক যে বিন্দুটা আছে এবং ওয়াই অবস্থানে যাওয়ার পর এই প্রাইম নামক যে বিন্দুটা আছে, এদের মধ্যকার যে দূরত্বটা আছে এটা সমান হবে। কার সমান হবে? আমাদের এটা সমান হবে হচ্ছে এক্স অবস্থানে থাকা বি নামক যে পয়েন্টটা আছে এবং ওয়াই অবস্থানে থাকা বি প্রাইম নামক যে পয়েন্ট আছে তার সমান হতে হবে। যদি আমাদের এই দুটো জিনিস সমান হয়, তাহলে আমি বলতে পারি এখানে একটা চলন গতি কাজ করবে। একই সাথে এরা সমান হলেও হবে না, এদেরকে সমান্তরাল হতে হবে, দ্যাট মিনস এ এ প্রাইম তারপর প্যারালাল টু বি বি প্রাইম, এটাও হতে হবে। তাহলে খুবই সহজ করে যদি বলি, সেটা হচ্ছে একটা দৃঢ় বস্তু হচ্ছে আমাদের এখানে আম। দৃঢ় মানে হচ্ছে রিজিড বডি বা স্থিতিস্থাপক বস্তু। এখন এই বস্তুর মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট আমি নিলাম এবং আমি তাদেরকে এমনভাবে একটা সরল পথে চালালাম, দেখো এটা কিন্তু একটা সরল পথ, যদিও এটা একটু বাঁকা দেখা যাচ্ছে, বাট ধরে না এটা টোটালি একটা সরলরেখা বরাবর পথ। তো এই পথে চালানোর পর কিছুক্ষণ পর যখন অন্য একটা অবস্থানে আমি তাকে নিব বা আমটাকে নিব, তখনও যদি তাদের মধ্যে থাকা দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা সেম থাকে, তবে আমি বুঝবো যে এটা একটা চলন গতি। এবং একই সাথে আরেকটা জিনিসও এখানে কাজ করবে, সেটা হচ্ছে আমি একটু এক্সট্রা লিখে দিই, সেটা হলো এ থেকে শুরু করে বি এর যে দূরত্বটা, এটা অবশ্যই এ প্রাইম থেকে শুরু করে বি প্রাইমের যে দূরত্ব তার সমান হতে হবে। তো এই তিনটা কন্ডিশন যখনই কাজ করবে কোনো একটা বস্তুর জন্য, তখনই আমি বলতে পারি টোটাল বস্তুটা একটা চলন গতি হিসেবে কাজ করবে। তো আমি যদি আরেকবার বলি, সেটা হচ্ছে যখন কোনো একটা বস্তু সরল পথে এমনভাবে চলতে শুরু করে যখন তার প্রতিটা কণা একই দিকে সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তখন আমরা এই গতিটাকে সরল চলন গতি বলবো বা রেক্টিলিনিয়ার মোশন বলবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে বক্রচলন গতি বা কার্ভিলিনিয়ার মোশন, জাস্ট একটু ভিন্ন। এখানে আমরা আর সরল পথে কোনো একটা বস্তুকে চালাবো না, আমরা একটা বক্রপথ নিয়ে বস্তুটাকে চালাবো। তো তুমি যখন দেখতে পাচ্ছ যে এটা একটা খুব সম্ভবত কম্পাস বা বলা যায় কোনো একটা চুম্বক, তো এই চুম্বকের একটা প্রান্ত হচ্ছে এন আর একটা প্রান্ত হচ্ছে এস, তুমি ধরে নাও দুইটা পয়েন্ট হচ্ছে এন এবং এস, এবং আমি যখন বক্রভাবে তাকে চালাবো, চালানোর পর আমি দেখতে পাচ্ছি তার অবস্থানটা কিন্তু ভিন্ন ভিন্ন অবস্থানে থাকতে পারে, যেমন M1 একটা অবস্থান, তারপর ধরো M2 একটা অবস্থান, তারপর ধরো M3 আরেকটা অবস্থান, তো এরকম করে করে বিভিন্ন অবস্থানে সে হচ্ছে চলছে। তো চলার পর আমি দেখতে পাচ্ছি প্রতিটা মুহূর্তে কিন্তু তার মধ্যকার যেই দূরত্বটা আছে, দ্যাট মিনস এস এবং এন এর মধ্যকার যে দূরত্ব, এই দূরত্বটা সমান। এবং একই সাথে আমি দেখতে পাচ্ছি যে এই দূরত্বটা সমানের পাশাপাশি তাদের বিন্দুর যে অবস্থানটা আছে সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তার মানে দণ্ড চুম্বক যেটাই বলি না কেন, এটা সম্পূর্ণভাবে একটা দৃঢ় বস্তু বা রিজিড বডি, এবং তার মধ্যে থাকা দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এন এবং একটা হচ্ছে এস, এরা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন করছে না নিজেদেরকে। বাট তারা যে পথ ধরে চলছে সেটা কিন্তু সরল পথ না, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে বক্রপথ। তাহলে আমি বলতে পারি যে বক্রপথে যদি আমাদের কোনো একটা বস্তু এমনভাবে চলে যে সে চলার পথে তার প্রতিটি কণা একই দিকে সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তবে ওই ধরনের গতিকে আমরা বলবো বক্রচলন গতি। তো এখানে M1 M0 এগুলোর দিকে তাকানোর দরকার নেই, তুমি জাস্ট ধরে নাও যে আমাদের এখানে ধরো এন এবং এস আছে, তো এখানে আমাদের সেমভাবে এন এবং এস থাকবে, এখানে আমাদের দুইটা পয়েন্ট থাকবে এন এবং এস, আর আমি এখানে জাস্ট অবস্থানটা দেখিয়েছি যে M1 M2 M3 এগুলো হচ্ছে আমাদের অবস্থান। তো ভিন্ন ভিন্ন অবস্থানে থাকার পরেও তাদের মধ্যকার যে দূরত্বটা সেটা কিন্তু সেম থাকছে, এবং তাদের যে চলার পথটা, এই চলার পথটা হচ্ছে সম্পূর্ণভাবে বক্র রেখার মতো। তাহলে এইটাই হচ্ছে আমাদের চলন গতি বা ট্রান্সলেশন মোশন, যেখানে তুমি দেখতে পাচ্ছ কোনো একটা বস্তুর মধ্যে থাকা প্রত্যেকটা বিন্দু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। তারপরে যে গতিটা আছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন, এবং রোটেশনাল মোশন অনেকটা এরকম। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা চাকা একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে কিন্তু ঘুরছে, তার মানে যখন কোনো একটা বস্তু নির্দিষ্ট একটা অক্ষকে বা কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, তখন সেটাকে আমরা ঘূর্ণন গতি বলি। এবং যখন কোনো একটা বস্তু এভাবে ঘুরবে, তখন প্রতিটা মুহূর্তে তার ঘূর্ণন বেগ, ঘূর্ণন
ত্বরণ এবং ঘূর্ণন সরণ এগুলোর মান সেম থাকবে। যেমন ঘূর্ণন বেগটাকে বলা হয় কৌণিক বেগ, যেটাকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। ঘূর্ণনের ফলে যে সরণটা অতিক্রম করে তারা, সেটাকে কৌণিক সরণ বলা হয়, দ্যাট মিনস থিটা দিয়ে প্রকাশ করা হয়। এবং ফাইনালি তাদের মধ্যে যে ঘূর্ণন ত্বরণ কাজ করে সেটাকে কৌণিক ত্বরণ বলা হয়, এটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে তুমি যদি দেখতে চাও যে এখানে একটা চাকার উপর যে কোনো একটা বিন্দু আছে, ধরো এই হচ্ছে আমাদের একটা পয়েন্ট, তো এই পয়েন্টটা হচ্ছে চাকার উপর অবস্থিত। তো যখন আমাদের এই চাকাটা ঘূর্ণন গতি সম্পন্ন করবে, তখন এই বিন্দুটা বা চাকার উপর থাকা এই এলিমেন্টটা বা উপাদানটা প্রতি মুহূর্তে সমপরিমাণ কৌণিক বেগ প্রাপ্ত হবে, সমপরিমাণ কৌণিক ত্বরণ প্রাপ্ত হবে এবং একই পরিমাণ কৌণিক সরণ প্রাপ্ত হবে। তার মানে এদের কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক সরণ কোনো কিছুরই কিন্তু কোনো পরিবর্তন হবে না। এবং এখানে আরেকটা কারেকশন আছে, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে আমাদের চাকাটা কিন্তু ঘুরছে, মোটামুটি ঘড়ি কাঁটার দিকে ঘুরছে আর কি। এর মানে এই না যে এই অক্ষটা এখানে থাকতেই হবে, এই অক্ষটা থাকতেও পারে, নাও থাকতে পারে। অথবা তোমাকে আমি যদি দেখাই যে একদম মাঝখানে, চাকার মাঝখানে একটা বিন্দু আছে, যেটাকে আমি চাকার কেন্দ্র বলতে পারি, যে এখানে হচ্ছে সেই বিন্দুটা, তো এই বিন্দুটা আবার থাকতেও পারে, নাও থাকতে পারে। তার মানে ঘূর্ণন গতিতে সবসময় কোনো একটা অক্ষকে বা কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা স্থানকে কেন্দ্র করে যদি কোনো একটা বস্তু ঘুরতে থাকে বা ঘোরা শুরু করে, তখন সেটাকে আমরা ঘূর্ণন গতি বলবো। তার মানে ঘূর্ণন গতির জন্য কখনোই অক্ষ কিংবা বিন্দু এটা ম্যান্ডেটরি না। আবার আরেকটা মজার বিষয় হচ্ছে কি, খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু একটা সুন্দর জিনিস ঘুরছে। তো ঘোরার জন্য আমি দেখতে পাচ্ছি একদম মাঝখানে কিন্তু একটা পয়েন্ট আছে বা বিন্দু আছে, এই বিন্দুকে কেন্দ্র করে কিন্তু এটা ঘুরতে পারে, তাই না? তো আমি তো বলেছি বিন্দু থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এখন ঘূর্ণন গতির আরেকটা সুন্দর বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তুমি যদি আমাদের এখানে এই বস্তুটার উপর যে কোনো দুইটা পয়েন্ট ধরো, আমি একটু তোমাকে ধরলাম, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে একটা এ পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তাহলে এ থেকে শুরু করে বি পর্যন্ত আমি যদি একটা সরলরেখা টানি, অবশ্যই আমরা এখানে একটা সরলরেখা টানতে পারবো। তো যদি সরলরেখা টানি তাহলে কি হবে, দেখতে মোটামুটি এরকম হবে। তো আমি একটু ঠিকমতো আঁকছি, দেখো এই হচ্ছে আমাদের এরকম দেখাবে। তো আমি যদি এ আর বি বিন্দুটাকে এই বস্তুটার উপর যে কোনো একটা বিন্দু ধরি, তাহলে তুমি দেখতে পাচ্ছ এই বিন্দুটা কিন্তু যখন এখানে যাবে তখন তারা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করে দেখো, আমি যদি একটু ঠিক করে দেই, দেখো আমি ধরো এভাবে রাখলাম বিন্দুটা, তো এটা হচ্ছে আমাদের এখানে বি বিন্দু। তাহলে ওই বস্তুর উপর এ থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত তুমি একটা সরলরেখা টানলে, তাহলে এই সরলরেখাটা একদিকে বরাবর এভাবে কাজ করবে। আবার যখন বস্তুটা ঘুরে অন্যদিকে চলে যাবে, তখন এই বিন্দু হবে এটা এবং বি বিন্দু হবে এটা। তখন তুমি যদি একটা সরলরেখা টানো, তুমি দেখবে এই দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল না। আবার তুমি ধরো আমাদের এখানে বস্তুটা এই জায়গায় যখন চলে আসলো ঘুরে, তখন এটা হয়ে গেছে আমাদের এই বিন্দু আর এটা হয়ে গেছে আমাদের বি বিন্দু। এখন তুমি যদি এ থেকে শুরু করে বি পর্যন্ত একটা সরলরেখা টানো, তাহলে দেখতে পাচ্ছ এই সরলরেখাটাও কিন্তু কখনোই আগের দুটো সরলরেখার সমান্তরাল হবে না। তাহলে মেইন কথা হচ্ছে, যখন কোনো একটা বস্তুর মধ্যে ঘূর্ণন গতি কাজ করবে, তখন ওই বস্তুর মধ্যে থাকা প্রত্যেকটা বিন্দুর মধ্যবর্তী যেই দূরত্বটা আছে, দূরত্ব মানে হচ্ছে মধ্যবর্তী যে লাইনটা আছে, সেটা কখনোই সমান্তরাল থাকবে না বা প্যারালাল থাকবে না। তার মানে আমি এখানে তিনটা যে লাইন এঁকেছি কোনো একটা বস্তুর উপর দুইটা বিন্দুকে নিয়ে, এই তিনটা লাইনের কোনোটাই কিন্তু প্যারালাল বা সমান্তরাল থাকে না। তাহলে আমি সহজভাবে বলতে পারি যে কোনো একটা বস্তুর যেই গতির জন্য তার মধ্যে যে কোনো দুইটা বিন্দুর মধ্যকার যেই দূরত্বটা আছে বা লাইনটা আছে, সেটা অসমান্তরাল থাকে বা সমান্তরাল থাকে না, সেই গতিটাই হচ্ছে কি আমাদের ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। তো এই রোটেশনাল মোশন সম্পর্কে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে একটা পাখা ঘুরছে, তাই না? তো পাখা যদি ঘুরে, তাহলে আমি বলতে পারি এই পাখার উপর যে কোনো একটা পয়েন্ট তুমি যদি ধরো, এটা হচ্ছে একটা বিন্দু বা পয়েন্ট, তার মানে এই পয়েন্টে কে বসে আছে, অবশ্যই কোনো একটা পরমাণু বসে আছে, যেটা দিয়ে আমাদের পাখাটা তৈরি হয়েছে। তার মানে এই পরমাণুটা ঘড়ি কাঁটার দিকে এভাবে ঘুরছে। যদি ঘুরে, খুব ভালো কথা, তার মানে তার প্রতিটা মুহূর্তে একটা জিনিস সেম থাকবে, সেটা হচ্ছে তার কৌণিক বেগ সেম থাকবে, কৌণিক সরণ সেম থাকবে এবং একই সাথে তার কৌণিক যে ত্বরণটা আছে সেটাও কিন্তু সেম থাকবে। এর মানে এই না যে তার সবসময় কৌণিক বেগ, কৌণিক সরণ বা কৌণিক ত্বরণ থাকতে হবে, এমনটা না। আমাদের এখানে কৌণিক ত্বরণ থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট কৌণিক বেগ অবশ্যই থাকবে এবং কৌণিক সরণটাকে অবশ্যই থাকবে। তো আমি একটু মার্ক করে দিচ্ছি তোমাদেরকে হাইলাইটার দিয়ে, যে আমাদের এখানে কৌণিক বেগ বা ওমেগা এটার মান অবশ্যই থাকে, কৌণিক সরণ বা থিতা এটার মান অবশ্যই থাকে, কিন্তু কৌণিক ত্বরণ মান এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। ত্বরণ মান শূন্য হতে পারে, নেগেটিভও হতে পারে অথবা পজিটিভও হতে পারে।
তারপর আরেকটা বিষয় খেয়াল করে দেখো যে তোমার এই পাখাটা যে ঘুরছে খুব সুন্দরভাবে ঘুরছে, ভালো কথা। আমি এই পাখাটাকে কোন জায়গায় যুক্ত করেছি? এমন একটা জায়গায় যুক্ত করেছি যেখানে তার ভরগুলো কেন্দ্রীভূত অবস্থা আছে। তার মানে এটাকে আমরা সেন্টার অফ মাস বলতে পারি বা বলা যায় ভর কেন্দ্র বলতে পারি। তার মানে যখন তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করবে যে কোনো দিকে, তখন ওই বস্তুটা যদি ঘূর্ণন গতি সম্পন্ন করতে চায়, তাহলে অবশ্যই তাকে ওই বস্তুটার যেই ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস আছে তার দুই পাশে না, তার চারদিকে ঘুরতে হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরো পাখাটা একদম প্রথমে স্থির ছিল, আমি করলাম কি, যে কোনো একটা দিকে আমি বল প্রয়োগ করলাম পাখার উপর, ধরো এই পরিমাণ বল প্রয়োগ করলাম। তো বল প্রয়োগ করার পর আমি দেখতে পাচ্ছি পাখাটা ঘোরা শুরু করেছে। এর মেইন কারণটা হচ্ছে কি, পাখাটাকে তার ঠিক ভরকেন্দ্র বরাবর বেঁধে রাখা আছে, এবং বেঁধে রাখার জন্য আমরা যখন বল প্রয়োগ করব সে তখনই ভরকেন্দ্রকে কেন্দ্র করে ঘোরা শুরু করবে। একইভাবে আমি যদি বলি, এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট খেলার জিনিস, এবং এটারও কিন্তু মাঝখান বরাবর একটা ভরকেন্দ্র আছে। তুমি যখনই যে কোনো একটা দিকে এভাবে বল প্রয়োগ করবে, তখন সেটা কিন্তু ভরকেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তার মানে খুব ভালো একটা বিষয় হচ্ছে কি, যখন কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকে এবং আমরা যদি চাই যে বস্তুটা ঘুরুক, তার মানে আমাদেরকে একটা বল প্রয়োগ করতে হবে যে কোনো একটা কর্নার বরাবর। তো তখন যদি আমরা বল প্রয়োগ করি কোনো একটা বস্তুর উপর, তখন সেই বস্তুটা ঘুরবে ঠিকই, বাট তার ঘূর্ণনের যেই কেন্দ্রটা হবে সেই কেন্দ্রটা হচ্ছে তার ভরকেন্দ্র। তার মানে যে কোনো বস্তুকে বল প্রয়োগ করলে সে তার ভরকেন্দ্রকে কেন্দ্র করেই ঘুরতে থাকে, বা তার সেন্টার অফ ম্যাস, যেটাকে আমরা সিওএম বলে থাকি, এই সেন্টার অফ ম্যাসকে কেন্দ্র করে সে ঘুরতে থাকে। তার মানে আমি দেখতে পেলাম যে কোনো একটা বস্তুর জন্য একটা নির্দিষ্ট বিন্দুর আসলে দরকার হয় না, বা নির্দিষ্ট অক্ষরেরও দরকার হয় না, তারা চাইলেই কিন্তু তাদের ভরকেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতে পারে। তো এই যে আমরা এখন ঘূর্ণন গতিটা দেখলাম, ঘূর্ণন গতি আর চলন গতি এই দুটোকে আমরা একত্রিত করে নতুন একটা গতি পাই, সেটা হচ্ছে চলন ঘূর্ণন গতি বা ট্রান্সলা রোটেটরি মোশন। তো এই গতিটার আরও অনেকগুলো নাম আছে, যেমন এটাকে অনেকে জটিল গতি বলে বা মিশ্র গতিও বলে। দ্যাট মিনস এখানে একই সাথে ট্রান্সলেশনও থাকবে বা চলনও থাকবে, ঘূর্ণনও থাকবে বা রোটেশনও থাকবে। তো বিষয়টা কীরকম খেয়াল করে দেখো, আমরা এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, গাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সামনে আগাচ্ছে, এবং গাড়ির যে দুটো চাকা আছে সে চাকাগুলো কিন্তু সামনে একটা নির্দিষ্ট বেগ নিয়ে আগাচ্ছে, একই সাথে তারা কিন্তু ঘুরছে। তার মানে গাড়ির চাকাটা যেহেতু সামনে আগাচ্ছে, তার মানে এদের মধ্যে একটা চলন গতি কাজ করে, এবং একই সাথে যেহেতু চাকাটা ঘুরছে, দেখো ঘড়ির কাঁটার বিপরীতে কিন্তু আমাদের এখানে গাড়ির চাকাটা ঘুরছে। তার মানে এই ঘূর্ণনের ফলে তার মধ্যে একটা ঘূর্ণন গতিও কাজ করবে, বা রোটেশন যে আছে সেটাও কাজ করবে। তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা বলি চলন ঘূর্ণন গতি। তার মানে যে সমস্ত বস্তুর মধ্যে দুটো গতিই থাকবে, একটা হচ্ছে চলন গতি, একটা হচ্ছে ঘূর্ণন গতি, তারাই হচ্ছে কি চলন ঘূর্ণন গতি। এবং তুমি আরেকটা দেখতে পাচ্ছ যে এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছ, তো যখনই আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা নির্দিষ্ট বেগ থাকবে, খেয়াল করে দেখো আরেকটা জিনিস, যখন গাড়িটা সামনে যাচ্ছে তার মানে সে কিন্তু একটা নির্দিষ্ট পথ ধরে যাচ্ছে, এবং এটা একটা সরল পথ। সরল পথে যখন যাবে তখন তার কিন্তু একটা রৈখিক বেগ থাকবে, দ্যাট মিনস ভি। তার একটা সরণ থাকবে যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এবং তার ত্বরণ এ থাকতেও পারে নাও থাকতে পারে। তার মানে এই তিনটা জিনিস কিন্তু থাকতে পারে, তার মধ্যে এ বা ত্বরণ এর মান থাকতেও পারে নাও থাকতে পারে। আবার যখন দেখতে পাচ্ছি যে গাড়িটা ঘুরছে, খেয়াল করে দেখো এখানে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে গাড়িটা ঘুরছে, মানে গাড়ির চাকাটা ঘুরছে। ঘোরার সময় তার মধ্যে কিন্তু তিনটা বেগ কাজ করবে, মানে তিনটা রাশি কাজ করবে। একটা হচ্ছে তার কৌণিক সরণ, দ্যাট মিনস থিটা কাজ করবে, একটা হচ্ছে কৌণিক বেগ বা ওমেগা কাজ করবে, আরেকটা হচ্ছে কৌণিক ত্বরণ বা আলফা কাজ করবে। তো এই যে দেখতে পাচ্ছি আমাদের এখানে একসাথে 6টা প্যারামিটার কাজ হচ্ছে, এটা শুধুমাত্র চলন ঘূর্ণন গতিতেই সম্ভব। এবং একই সাথে তুমি যে আলফাটা দেখতে পাচ্ছ, এই আলফার মান কিন্তু থাকতেও পারে নাও থাকতে পারে। তার মানে আমাদের এখানে যে ত্বরণ, এই ত্বরণ মানটা শূন্য হতে পারে, আবার এখানে যে কৌণিক ত্বরণ এটার মান কি শূন্য হতে পারে। তাহলে একটা বিষয় খেয়াল রাখবে যে অবশ্যই চলন ঘূর্ণন গতির মধ্যে চারটা জিনিস মাস্ট কাজ করবে। একটা হচ্ছে আমাদের এখানে রৈখিক সরণ, একটা হচ্ছে রৈখিক বেগ, একটা হচ্ছে কৌণিক সরণ, একটা হচ্ছে আমাদের কৌণিক বেগ। আমি জাস্ট একটু মার্ক করে দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু ত্বরণের মানটা থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। এবং চলন ঘূর্ণন গতির মধ্যে আমরা যেই বস্তুটা নিয়ে কাজ করব, দ্যাট মিনস যে জিনিসটা চলবে, হতে পারে সেটা চাকা, হতে পারে সেটা গাড়ি, যেটাই হোক না কেন, সেটাকে অবশ্যই দৃঢ় বস্তু হতে হবে বা রিজিড বডি হতে হবে। এর মানে হচ্ছে ওই সমস্ত বস্তুর মধ্যে থাকা যে কোনো দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব কখনই পরিবর্তন হবে না। দ্যাট মিনস যে চাকার যেখানে দুটো বিন্দু আছে তারা সবসময় একই রকম থাকবে, অথবা গাড়ির এখানে যদি আমি দুটো বিন্দু ধরি, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যকার দূরত্ব সবসময় সেম থাকতে হবে। তো এটা সেম থাকে কোন সময়? যখন আমাদের চলন গতির শর্ত পূরণ করে তখন। তো এই হচ্ছে চলন ঘূর্ণন গতি। এটার দুইটা নাম আমি বলেছি, একটা হচ্ছে মিশ্র গতি আর একটা হচ্ছে জটিল গতি।
তো এখন এই চলন ঘূর্ণন গতির মধ্যে যে ঘূর্ণন গতিটা আছে এটার মধ্যে একটা সুন্দর বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে চাকাটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, খুব ভালো কথা। তুমি যদি একদম চাকার মিডল পয়েন্টে বা একদম কেন্দ্রের মধ্যে থাকা কোনো একটা পরমাণুকে যদি দেখো, এই পরমাণুটা কিন্তু আসলে ঘুরছে না। মানে আমি তোমাদেরকে যদি একটু স্লাইডগুলো দেখাই, খেয়াল করে দেখো, আমাদের এখানে যে খেলার বস্তুটা ছিল তুমি দেখতে পাচ্ছ একদম মাঝখানে কিন্তু এখানে একটা বিন্দু দিয়েছি। আমি একটু দেখাই, তুমি খেয়াল করো, এই জায়গাটাতে আমি কিন্তু একটা বিন্দু দিয়েছি এবং তুমি ধরে নাও এটা হচ্ছে একদম সেন্টার অফ ম্যাস বা বলা যায় ভরকেন্দ্র, বা ওই ভরকেন্দ্রের মধ্যে থাকে একটা ছোট্ট পরমাণু। মজার বিষয় হচ্ছে আমাদের ঘূর্ণন গতির সময় এই ছোট্ট পরমাণুটা কখনোই ঘোরে না, এটা সম্পূর্ণভাবে স্থির থাকে। তার মানে একদম কেন্দ্রের মধ্যে যে পরমাণুটা থাকবে কোনো একটা বস্তুর, সেই পরমাণুটা অবশ্যই স্থির থাকবে যদি ওই বস্তুটা ঘূর্ণন গতি সম্পন্ন হয়। এবং এই একটা পরমাণু বাদে তার আশেপাশে যতগুলো পরমাণু আছে, যতগুলো উপাদান আছে, তারা সবাই কিন্তু ওই জিনিসটাকে কেন্দ্র করে ঘোরে। তো এটা কেন বললাম, কারণ আমরা যেহেতু এখন চলন ঘূর্ণন গতি সম্পর্কে জানছি, এই চলন ঘূর্ণন গতির মধ্যে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে চাকাটা কিন্তু সামনে আগাচ্ছে বা পেছনে যাচ্ছে, এবং চাকার ঠিক মাঝ বরাবর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কি, অবশ্যই চাকার কেন্দ্র, এবং এই কেন্দ্রকে কেন্দ্র করেই তো আমাদের চাকাটা ঘুরছে, তাই না? তার মানে তুমি ধরো এই কেন্দ্রের মধ্যে একটা ছোট্ট পরমাণু বসে আছে, আমি একটু হলুদ কালারে দেখালাম, এবং এখানে আমাদের চাকার মাঝখানে একটা পরমাণু বসে আছে, খুবই ছোট্ট। মজার বিষয় হচ্ছে এই পরমাণুটা কখনোই ঘোরে না। এই পরমাণু বাদে চাকার আর বাকি যারা আছে, যতগুলো পরমাণু আছে, সবাই ঘুরতে থাকে। তাহলে এটাই হচ্ছে কি একটা ঘূর্ণন গতি। তার মানে ঘূর্ণন গতিটা শুধুমাত্র কাজ করে কেন্দ্রের মধ্যে থাকা পরমাণু বাদে আর সমস্ত জায়গায়। এবং এই জিনিসটাকে আমি কাজে লাগিয়ে আরেকটা কনসেপ্ট তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই কনসেপ্টটা। খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু দুইটা গতিকে আমরা একত্রিত করেছি। একটা হচ্ছে পিওর রোটেশন, মানে হচ্ছে পুরোপুরি বিশুদ্ধ ঘূর্ণন গতি, আর আরেকটা হচ্ছে পিওর ট্রান্সলেশন বা পুরোপুরি বিশুদ্ধ চলন গতি। তো তুমি যখন একটা বিশুদ্ধ ঘূর্ণন গতির দিকে তাকাবে, তখন দেখতে পাবে তোমার একদম যে কেন্দ্রটা আছে, দ্যাট মিনস আমি এখানে ও কেন্দ্রের কথা বলেছি, এই কেন্দ্রটার মধ্যে যে পরমাণুটা থাকবে সেটা টোটালি স্টেবল থাকবে, বা বলা যায় এটা সময়ের সাথে সাথে ঘুরবে না। বাট কেন্দ্রকে বাদ দিয়ে আশেপাশে যত ধরনের উপাদান পরমাণু আছে তারা সবাই কিন্তু ঘোরার চেষ্টা করবে, এবং তারা কতটুকু বেগ নিয়ে ঘুরবে, অবশ্যই ওমেগা পরিমাণ কৌণিক বেগ নিয়ে ঘুরবে। এবং একই সাথে তুমি জানো যে যখন কোনো একটা বস্তু ঘুরতে থাকে, তখন তার যে প্রান্ত আছে, প্রান্ত বরাবর স্পর্শকের মতো করে রৈখিক বেগ কাজ করে। তুমি তাই দেখতে পাচ্ছ আমাদের এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে টি পয়েন্ট, একটা হচ্ছে আমাদের এখানে পি পয়েন্ট। টি এবং পি এই দুটো পয়েন্ট হচ্ছে চাকার বাইরের দিকের পয়েন্ট, এবং তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে রৈখিক বেগ কাজ করছে ভি পরিমাণ। তাহলে একটা রৈখিক বেগ যদি সামনে কাজ করে টি বিন্দুতে, আর একটা রৈখিক বেগ অবশ্যই পেছনে কাজ করবে। যেহেতু আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে চাকাটা কিন্তু সম্পূর্ণভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে যখন এভাবে ঘুরবে, তখন আমি বলতে পারি চাকাটার উপরের পয়েন্টটা হচ্ছে সামনের দিকে রৈখিক বেগ দেখাবে, যেটাকে আমরা ভি কম হিসেবে লিখেছি, আর পেছনের দিকে আমাদের এখানে মাইনাস ভি কম হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে একদম পুরোপুরি সম্পূর্ণ বিশুদ্ধ ঘূর্ণন গতি, যেখানে একদম মাঝখানে থাকা পরমাণুটা স্টেবল থাকে বা এটার কোনো কৌণিক বেগ থাকে না। তার মানে কোনো একটা ঘূর্ণন গতি সম্পন্ন বস্তুর ঠিক মাঝখান বরাবর আমাদের কৌণিক বেগের যে মানটা থাকে সেটা হয় 0, এবং এই মাঝখান বরাবর কেবলমাত্র পরমাণুগুলোই থাকে, তার মানে ওই পরমাণুর কৌণিক বেগ হয় হচ্ছে 0। এখন আমি যদি এই গতির সাথে একটা পিওর ট্রান্সলেশন বা চলন গতিকে যোগ করি, তখন কী হবে? খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা চলন গতি দেওয়া আছে। চলন গতির মেইন একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে একটু অন্যরকম। সেটা হচ্ছে কি, এই চলন গতির মধ্যে দেখতে পাচ্ছ যে টি বিন্দু, কেন্দ্রে থাকা ও বিন্দু এবং চাকার নিচে থাকা পি বিন্দু সবাই কিন্তু সমান সময় সমান পথ অতিক্রম করছে, এবং সবার বেগও কিন্তু সেম। টি বিন্দুতে বেগ হচ্ছে কি ভি কম, তার মানে সেম বেগ। আবার ও বিন্দুতেও বেগ হচ্ছে ভি কম, আবার পি বিন্দুতেও বেগ হচ্ছে কি ভি কম। তো কম মানে হচ্ছে আমি এমনিই লিখেছি এখানে, তো এটা দেখার দরকার নেই, জাস্ট ধরে নাও আমাদের এখানে এটা একটা চলন গতি সম্পন্ন করছে। তার মানে তুমি বলতে পারো এই চাকার জন্য যে সেন্টার অফ ম্যাস বা ভরকেন্দ্র সেটা হচ্ছে ও বিন্দু। তার মানে ও বিন্দু এটা যদি আমাদের সেন্টার অফ ম্যাস হয়, তুমি দেখতে পাচ্ছ ও বিন্দুটা কিন্তু একটা নির্দিষ্ট বেগ নিয়ে সামনে এখন আগাচ্ছে। বাট একটু আগে আমি দেখেছিলাম ও বিন্দুটা কি ভরকেন্দ্র ছিল, দ্যাট মিনস এটা ছিল সেন্টার অফ ম্যাস। বাট সেন্টার অফ ম্যাসের মধ্যে কিন্তু তখন কোনো ঘূর্ণন গতি ছিল না বা ঘূর্ণন বেগ ছিল না। বাট যখনই আমি এটাকে চলন গতিতে নিয়ে আসবো, তখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভরকেন্দ্রটা একটা নির্দিষ্ট বেগে ভি পরিমাণ বেগে সামনে যাচ্ছে। এবার আমরা কি করব? আমরা এখন এই 3টা বেগ যোগ করব, 3টা না 2টা বেগ। খেয়াল করে দেখো, এ নামক অপশনে আমাদের আছে ঘূর্ণন বেগ, বি নামক অপশনে আমাদের আছে চলন বেগ। তো তুমি যখন ঘূর্ণন বেগ এবং চলন বেগ দুটো যোগ করবে প্রত্যেকটা পয়েন্টের জন্য, তাহলে দেখো কি হয়। আমি যদি টি বিন্দুর দিকে তোমাদেরকে দেখতে বলি, আমি একটু হাইলাইটার দিয়ে দেখাচ্ছি, তুমি একটু দেখো। টি বিন্দুতে আমাদের এখানে
বিশুদ্ধ ঘূর্ণন গতিতে বেগ ছিল ভি পরিমাণ। আবার এখানেও টি বিন্দুতে বিশুদ্ধ চলন গতিতে বেগ ছিল ভি পরিমাণ। তাহলে দুইটা ভি যদি যোগ হয় তাহলে আমাদের এখানে চলন ঘূর্ণন গতি বা রোলিং মোশন যেটাকে বলে, বা জটিল গতি বা মিশ্র গতি যেটাই বলি না কেন, সেখানে দেখতে পাচ্ছি টি বিন্দুতে আমাদের এই দুইটা বেগ যোগ হবে, যেহেতু তাদের মান একই দিকে, মানে মান হচ্ছে একই এবং দিক হচ্ছে একই দিকে। তাহলে এটা যোগ হয়ে কী তৈরি করবে? 2 ভি কম তৈরি করবে। আবার তুমি দেখতে পাচ্ছ ও বিন্দু আমাদের প্রথম ছবিতে, সেখানে কিন্তু তার কোনো বেগ ছিল না। তার মানে ও বিন্দু সম্পূর্ণভাবে কোনো ঘূর্ণন গতিতে অংশগ্রহণ করেনি। বাট আমি যখন চলন গতি দেখছি তখন কিন্তু ও বিন্দু চলন গতিতে অংশগ্রহণ করেছে, যার মান হয়েছে ভি কম। তাহলে ভি কমের সাথে আমি যদি শূন্য যোগ করি তাহলে আমি দেখতে পাচ্ছি ও বিন্দুর গতি হবে এখন ভি কম। তার মানে এখানে ভরকেন্দ্র যেটা বা সেন্টার অফ ম্যাস যেটা, সেটাও কিন্তু চলন ঘূর্ণন গতিতে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হচ্ছে, সেটা হচ্ছে ভি কম পরিমাণ বেগ। আবার দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রথম ছবিতে পি বিন্দুতে বেগ যেদিকে, দ্বিতীয় ছবিতে পি বিন্দুতে বেগ কিন্তু তার বিপরীত দিকে। তার মানে পি বিন্দুর জন্য আমি বলতে পারি যে চলন ঘূর্ণন গতির যে বেগটা সেটা সম্পূর্ণভাবে শূন্য হবে, কেননা তাদের মান হচ্ছে সমান কিন্তু দিক হচ্ছে ভিন্ন। তাহলে মান আর দিক সমান হলে দিক, মানে মান যদি সমান হয় দিক যদি ভিন্ন হয়, আলটিমেটলি তাদের মানটা কিন্তু শূন্য হয়ে যায়। তার মানে পি বিন্দুটা কি এখানে সম্পূর্ণভাবে স্থির থাকবে। তাহলে একটা জিনিস দেখো, এখান থেকে লক্ষ্য করা যায় না যে আমি যেহেতু চলন ঘূর্ণন নিয়ে কাজ করছি বা মিশ্র গতি নিয়ে কাজ করছি, এই মিশ্র গতির মধ্যে থাকা সেন্টার অফ ম্যাস যেটা, দ্যাট মিনস একদম ভরকেন্দ্র যেটা ও বিন্দু, এই সেন্টার অফ ম্যাস শুধুমাত্র একটা রৈখিক বেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাট বাকি যে উপাদানগুলো আছে তাদেরও রৈখিক বেগ আছে, ভালো কথা, বাট সবার কিন্তু রৈখিক বেগ নেই। যেমন টি বিন্দুতে থাকা উপাদানের রৈখিক বেগ আছে, বাট পি বিন্দুতে থাকা উপাদানের কিন্তু কোনো রৈখিক বেগ নেই। বাট তাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা কৌণিক বেগ আছে। তাহলে কৌণিক বেগ যদি কাজ করে তাহলে আমরা এখান থেকে স্পষ্ট, সেটা হলো কোন একটা রোলিং মোশন বা বলা যায় চলন ঘূর্ণন গতি সম্পন্ন কোন একটা বস্তুর ভরকেন্দ্রের মধ্যে শুধুমাত্র রৈখিক বেগ ভি কাজ করে, আর বাকি যে উপাদানগুলো আছে সেই সমস্ত উপাদানগুলোর মধ্যে কৌণিক বেগ বা ওমেগা কাজ করে। বা আর একটু সহজ করে যদি বলি যে চলন ঘূর্ণন গতি হচ্ছে এমন একটা গতি যে গতি থাকা অবস্থায় কোনো একটা বস্তুর ভরকেন্দ্রের মধ্যে চলন গতি কাজ করবে, এবং ভরকেন্দ্র বাদে বাকি যতগুলো পয়েন্ট আছে বা উপাদান আছে ওই বস্তুর প্রত্যেকটা পয়েন্ট বা উপাদানের মধ্যে আমাদের ঘূর্ণন গতি কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে টি বিন্দু এবং আমাদের এখানে পি বিন্দু, এরা আসলে কোনো একটা বস্তুর ভরকেন্দ্র বাদে যে কোনো বিন্দু। তাহলে ভরকেন্দ্র বাদে যে কোনো বিন্দুর মধ্যে আমি দেখতে পাচ্ছি ঘূর্ণন গতি বা রোটেশন কাজ করে। কিন্তু আমি যদি ভরকেন্দ্র ওই দিকে তাকাই, এখানে শুধুমাত্র চলন গতি বা ট্রান্সলেশন মোশন কাজ করে। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি চলন ঘূর্ণন গতির যে ডেফিনিশনটা আছে সেটা। এখন আমাদের এই স্থির ছবি দেখে কখনোই মাথায় ঢুকবে না, আমাদের এর জন্য দরকার অ্যানিমেশন। তাহলে চলো আমরা একটু অ্যানিমেশনটা দেখে ফেলি। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা রোটেশন বা ঘূর্ণন গতি দেখাচ্ছে, ওর সাথে আমি একটা চলন গতি যোগ করব। তাহলে যখন চলন গতি এবং ঘূর্ণন গতি যোগ করব তখন আমাদের এরকম একটা অবস্থা দাঁড়াবে, যেটাকে আমরা রোলিং বলতে পারি বা মিশ্র গতি বা চলন ঘূর্ণন গতি বলতে পারি। আবারও দেখতে পারো আমাদের এখানে ঘূর্ণন গতির সাথে চলন গতি যোগ করব, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখন চলন ঘূর্ণন গতি পাচ্ছি বা জটিল গতি পাচ্ছি বা মিশ্র গতি পাচ্ছি। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি,
তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।